আমি আরিফুল সাজ্জাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। দর্শক, আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এটা বেশ পুরনো খবর। এর সঙ্গে সম্প্রতি আমরা দেখছি দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। একটা সাম্প্রদায়িক উস্কানি আমরা দেখেছি। একই সঙ্গে সেটি মোটামুটি এই দেশের মানুষ একটা বলা যায় ঠান্ডা মাথায় মোকাবেলা করেছে। এর সঙ্গে ভূ রাজনৈতিক অনেক বিষয়গুলো রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হলো সেখানে ট্রাম্প জিতেছেন এবং তিনি জানুয়ারির 20 তারিখে ক্ষমতা নিতে যাচ্ছেন। এই সব কিছু মিলে দেশের রাজনীতিতে একটা বহুল আলোচিত কথা হচ্ছে ষড়যন্ত্র। এবং আপনারা জানেন প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও এ বিষয়ে কথা বলছেন এবং আজকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন যে চতুর্মুখী একটা ষড়যন্ত্র চলছে। এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা, চতুর্মুখী ষড়যন্ত্র। আর এ নিয়ে আমাদের সঙ্গে আলোচক হিসাবে যোগ দিয়েছেন দুজন অতিথি। আমি শুরুতে পরিচয় করে দিই। আমার পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার দিয়ে, অথবা যুক্ত হতে পারেন ফেসবুকে। তবে আলোচনা শুরু করার আগে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু শুনতে চাই। বিনা দরপত্রে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না, জ্বালানির উপদেষ্টা। বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। স্বৈরাচারীর দোসররা ফিরে এলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহের সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান, ডক্টর কামাল হোসেন। দর্শক, শুনছিলেন শিরোনামগুলো। আমরা সরাসরি এখন আলোচনায় যেতে চাই। শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর নুরুল আমিনকে দিয়ে। শুরুতে যেমনটা বলছিলাম যে চতুর্মুখী একটা ভূমিকা দিয়েছিলাম, আর বেশি কথা বলতে চাই না। আপনারও কি মনে হয় যে চারিদিক থেকেই একটা ষড়যন্ত্র চলছে? আসলে হয় কি, অগাস্ট মাসের 5 তারিখে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেল, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এটাকে অনেকে বিপ্লব হিসাবে আখ্যায়িত করে, আমিও সেটাকে অভ্যুত্থান হিসাবে বেশি আখ্যায়িত করি। তা এ ধরনের বিপ্লবের পরে অথবা অভ্যুত্থানের পরে পৃথিবীর প্রতিটি দেশে একটা অরাজকতা দেখা দেয়। এবং আমরা দেখব ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে কিন্তু চরম অরাজকতা দেখা দিয়েছিল, এবং পরে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে আসছে। এবং প্রতিটা বিপ্লবে আমরা দেখব নতুন নতুন জিনিস সৃষ্টি করে, কষ্ট হয় প্রথম দিকে। তো সেই দিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে অগাস্টের 5 তারিখের পরে আমরা দেখব বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, এবং সেটা ছাত্ররা যে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। পৃথিবীর ইতিহাসে কিন্তু ছাত্রদের একটা লিমিটেশন আছে তাদের। এই সমস্ত ঘটনাগুলি সাধারণত পরিসমাপ্তি ঘটে জাতীয় পর্যায়ে নেতাদের দ্বারা, কিন্তু আমাদের দেশে যেটা ঘটলো সেটা সব অলৌকিক ব্যাপার। অর্থাৎ 1.5 মাসের মধ্যে তারা বলতেছে এটা ঘটে গেছে, আমরা করছি। আসলে দীর্ঘদিনের পুঞ্জীভূত যে সমস্ত বেদনা, তারপর গুম, খুন, হত্যা, রাহাজানি, সমস্ত বিষয়ে ওই সরকারের প্রতি, পতিত সরকারের প্রতি মানুষের ঘৃণা জন্মগ্রহণ করেছিল। এই বিভিন্ন ফলশ্রুতিতে আমরা দেখব ঘটনাটা এটা ঘটে গেছে কোটা আন্দোলনকে সামনে রেখে। তাহলে আপনি যে প্রশ্ন করলেন যে চতুর্মুখী যেই আপনার ষড়যন্ত্র যেটা হয়েছে, একটা ষড়যন্ত্র আমরা যদি দেখি, একটা একটা করে বিশ্লেষণ করি। কারণ এই সমস্ত ষড়যন্ত্র সাধারণত ইন্টারনাল অ্যাক্টর থাকে, এক্সটার্নাল অ্যাক্টর থাকে। আর এখন তো পৃথিবীটা প্রায় গ্লোবাল ভিলেজ, ছোট হয়ে আসছে, সবাই সবার সাথে সম্পর্ক আছে। তাই সেই ক্ষেত্রে ওই 15টি বছর আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশ শাসন করছে যেখানে আইনের বুনন দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করতে পারে নাই। আর ইনস্টিটিউশনগুলো যে ফাংশন থাকে এই গণতান্ত্রিক রাজনীতিতে ফাংশন করতে পারে নাই। অর্থাৎ একজনের হাতে পুরো ক্ষমতা নিয়েছিল, এবং কিসের জন্য সে পেরেছিল, তার একটা এক্সটার্নাল অ্যাক্টর, আমরা যদি নাম বলি সেটা হচ্ছে ভারত।
তাকে আউট অফ দ্য ওয়েতে সাহায্য করেছে। তার বিনিময়ে ভারত অনেক কিছু পেয়েছে, যেটা ফরমার প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজের বলছে, ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন স্মরণ রাখবে, মনে থাকবে। তাহলে এটা দিয়েছে, এটা দেশের সার্বভৌমত্বের স্বার্থে কিন্তু দেয় নাই। আর ভারত যে সম্পর্কটা আমাদের সাথে স্থাপন করেছে, সেই সম্পর্ক আমাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে না। ইউরোপিয়ান দেশগুলি যখন আপনি দেখবেন ছোট বড় দেশের সাথে সম্পর্কটা হয়, প্রতিটি দেশ অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে একটা সম্পর্ক ছিল প্রভু এবং দাসের মতো। তো প্রভু সবসময় দাসকে তার নিজের অনুপাতে পরিচালিত করে। তাই এই দাস প্রভু সম্পর্ক যেখানে থাকে এক্সটার্নাল হইতে, সেখানে কিন্তু আমরা দেখব ওই সরকারটি কখনো ভালোভাবে চালাতে পারে না। ইন্টারেস্ট দেশের জনগণের প্রতি না তাকিয়ে বিদেশি প্রভুর প্রতি তাকিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এক্সটার্নাল যে বিষয়টা কোথায় আসলো, অর্থাৎ যখনই ভারতের একদম পেয়ারে একটা সরকার, যেটা আমি এই শব্দটি বলবো, ক্ষমতা থেকে সরে গেল, তখন কিন্তু ভারত মনক্ষুণ্ণ হলো। এবং এটা দেখব যে ভারত কি সিদ্ধান্ত দিল, তার থিঙ্ক ট্যাঙ্কসরা বলল যে কোনোভাবেই হোক আমরা আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনবো। এটা কিন্তু ভারতের নিকট থেকে অন্তত পক্ষে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আশা করিনি। কারণ ভারত অত্যন্ত বিজ্ঞ সিদ্ধান্ত নিত আগে, কংগ্রেসের সময় স্বাধীন হওয়ার পর থেকে, এবং আমরা দেখছি মোদি আসার আগ পর্যন্ত তারা এক্সপ্লয়েট করছে আমাদের মতো ছোট 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 দেশগুলোকে, কিন্তু প্রকাশ্যে কিছু বলতো না। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি তারা চলতো। কিন্তু এটা দেখলাম যে তারা কি একদম প্রকাশ্যে যে কথাগুলি বলতেছে, এটি সাধারণত আন্তর্জাতিকভাবেও কিন্তু গ্রহণযোগ্য না। আর আমাদের দেশে যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং দেশের জনগণ এই মুহূর্তে এটাকে সমর্থন করবে না। তাহলে আমরা কোথায় থেকে দেখি, ওই ভারতে তিনি কি আশ্রয় নিয়েছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার। ওখানে বসে তিনি কিন্তু এই বর্তমানে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এটা তো প্রকাশ্যে আমরা, এবং শুরুর দিকে তাদের দিক থেকে একটা বিষয় ছিল যে আমরা দেখব কতদিন চালাতে পারে, এটা বলেই ছিল। হ্যাঁ, এটা কিন্তু ইউনূস সাহেবের একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় ইউনূস সাহেব এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে। আবার আসবো আপনার কাছে, একটু মুজিবুর রহমান মঞ্জুর কাছে দিতে চাই। নুরুল আমিন যেটা বলছিলেন যে কি হয় এই ধরনের অভ্যুত্থানের পরে বা বিপ্লব যেটাই বলি না কেন, কি হয়, এখন দেশে বিদেশে আমরা অতীতের অনেক অভিজ্ঞতা দেখেছি কি হয়। তার মানে ওখান থেকে বের হওয়ারও নিশ্চয়ই কোনো একটা ওয়ে রয়েছে। তো এখন এই সরকার যখন এলো, অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে সেই থেকে শিক্ষা নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, আমরা আশা করতে পারি। আপনার কি মনে হয় যে যেটা হওয়ার কথা সেটাকে বের হওয়ার জন্য সঠিকভাবে তারা পথ চলতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রফেসর নুরুল আমিন, এবং দর্শকদেরকেও। একটা বিপ্লবের পরে, বা যে বিপ্লব বাদ দেন, ধরেন আমরা যে কোনো একটা উইন ওভার যখন করি, আমরা একটা বলি না যে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, যেখানে সবাই জড়িত হয়ে গেল, সবাই মিলে কাজ করলো, সবাই মিলে লড়াই করলো, ব্লাড শেড হলো। যে কোনো একটা খেলায় বিজয় হলে আমরা যেটা দেখি যে একটা প্রথমই প্রবলেমটা আসে যে বিজয়ের ক্রেডিট নেওয়ার একটা শুরু হয়, প্রতিযোগিতা শুরু হয়। আমাদের মুক্তিযুদ্ধের পরেও দেখা গেছে, যেটা আপনি ফরাসি বিপ্লবের কথা বলেছেন, প্রত্যেকটা বিপ্লব, আমি ধরেন 71-এর বিপ্লবের পরে কি হয়েছে, মুক্তিযুদ্ধে তো অনেকগুলো কম্পোনেন্ট জয়েন করেছে। আর্মি থেকে এসেছে, ইপিআর এসেছে, রাজনৈতিক নেতারা এসেছে, যারা পলিটিক্স করে নাই, ছাত্ররাও যুদ্ধে এসেছে। এবং এই জায়গাটাকে কিন্তু একটা সেটেল ডাউন করতে প্রচুর সময় লেগেছে, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটেল ডাউন হয়ও নাই। আপনি দেখবেন মুজিব বাহিনী, গণবাহিনী, জাসদ, এভাবে ফ্র্যাকশন হয়ে গেছে, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যেও আর্মিদের মধ্যেও দুইটা ভাগ হয়েছে, এবং যেটা কিন্তু অনেক ব্লাড শেড হয়েছে লম্বা সময় ধরে। সুতরাং এটা সত্য যে প্রফেসর নুরুল আমিন যেটা বলেছেন, যে এত বড় একটা ঘটনার পরে এর পরের যে মেজারমেন্টগুলো নেওয়া দরকার, এটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হয়তো সেভাবে মেজার করে নাই। আপনি যে ষড়যন্ত্রের কথা বললেন না, ছোটবেলায় আমাদেরকে জিজ্ঞেস করা হতো এমন একটা যন্ত্র বলো যেটা তেল, বিদ্যুৎ, গ্যাস ছাড়া চলে। তো ষড়যন্ত্র তো চলবেই, ষড়যন্ত্র করতে তো কোনো কিছু লাগে না, ঠিক আছে না? এবং এটা পরাজিতরা সবসময় ষড়যন্ত্র করবে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনার মতো একটা মানে হীন মানসিকতার ফেসিবাদী চরিত্রের মহিলা, যিনি আমাদের চোখের সামনে দেশটাকে তিলে 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 একটা ধ্বংসের জায়গায় উনি নিয়ে গেছেন। আমি কিন্তু একটা মজারভাবে উনি অন্য দৃষ্টিকোণ থেকে আজকে আপনার সামনে বলছি, অন্যভাবে দেখছি। সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না ভারত একটা বিপদে পড়ে গেছে বা প্যাঁচে পড়ে গেছে, যে সে এত নোংরাভাবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, যেটা উনি বলেছেন যে কংগ্রেস এই ধরনের করে নাই কখনো। ভারতীয় সরকার আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে, আওয়ামী লীগের প্রতি আলাদা প্রেম ছিল, এটা সবসময় আমরা জানতাম। তারপরেও এক ধরনের কৌশল বা কূটনীতি তারা রক্ষা করেছে। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোনো ধরনের কূটনীতি নাই। এবং এই জায়গায় আমি দুইটা জিনিস আপনাকে উল্লেখ করি। আজকে আমি দেখলাম একটা ইউটিউবে একটা ইন্টারভিউতে সুব্রামানিয়াম স্বামী, সে বলছে যে ভারতে হিন্দু এবং মুসলমানদের সমান অধিকার নাই, সমান অধিকার হবে না। সে বলছে আমরা যে হার্ডলাইন নিয়েছি এটা জনগণ পছন্দ করেছে। তাহলে চিন্তা করেন, এক্সট্রিম, মানে সে নিজে থেকে, সে একজন শীর্ষস্থানীয় বিজেপি নেতা, সে নিজে থেকে বলছে যে এক্সট্রিমিস্টদেরকে এখন ভারতের লোকেরা পছন্দ করছে। তার মানে ভারতকে একটা এক্সট্রিমিস্ট রাষ্ট্রে পরিণত হচ্ছে, একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এই যে বিজেপির হাত ধরে ভারত, বা এই যে একটা মানে আমি হিন্দুত্ববাদী বলতে চাই না, আমি মনে করি হিন্দু ধর্মেও তো শান্তির কথা আছে। হিন্দু ধর্মে তো আমি দেখি যে কোনো ধরনের অন্যায় অপরাধের কথা বলা নাই, কিন্তু হিন্দু ধর্মকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য এই যে মোদিবাদ যেটা তৈরি হয়েছে, সেইটা দিয়ে যে আজকে ভারতের মানে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের দেশকেও সাম্প্রদায়িক জায়গায় নিয়ে যাওয়ার উস্কানি দেওয়া হচ্ছে, এই জায়গাটা খুবই মারাত্মক। এবং শেখ হাসিনা ভারতে থাকলে সে এখানে আওয়ামী লীগকে ডুবাইছে, আমি মনে করি ভারতেও সে বিজেপিকে ডুবাবে। এবং আমার কেন যেন একটা মনে হচ্ছে যে একটা সময় গিয়ে দেখা যাবে যে এই বিজেপি শেখ হাসিনাকে সেখান থেকে বের করবে। না, সর্বশেষ একটা বিধানসভা নির্বাচনে আমরা দেখছিলাম যে যেটাতে বিজেপি হারলো আর কি, ওখানে একটা ইস্যু হয়েছিল এবং ওখানকার যে যিনি নির্বাচিত হলেন, হ্যাঁ, উনি কিন্তু বলেছিলেন যে বিজেপিকে। না, আপনি দেখেন এখন সে শেখ হাসিনাকে তো ফেলতেও পারছে না, তাকে শেখ হাসিনাকে সে যখন রাখছে প্রতিনিয়ত তাকে এই প্রশ্নের জবাবদিহি করতে হবে যে তুমি একটা ক্রিমিনালকে, একটা হত্যাকারীকে, একটা দেশ লুটপাটকারীকে, যেখান থেকে সে পালিয়ে আসছে গণবিক্ষোভের মুখে। দেখেন আপনি গণভবনের ছবিগুলো দেখবেন, এখানে কোনো পলিটিশিয়ানরা যায় নাই, কিন্তু গণভবন অ্যাটাক করেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে। আপনি তাকায় দেখেন ভিডিওগুলো, আপনারা তো সংবাদকর্মী, আপনারা ভিডিও ফুটেজগুলো চেক করে দেখেন। এখন কালকে আমাকে একটা টক শোতে প্রশ্ন করতেছিল যে আওয়ামী লীগের যে এই সমস্ত নেতারা আছেন, বিদেশে আছেন, তাদেরকে যদি আমরা টক শোতে আনি আপনারা তাদের সাথে বসবেন কিনা, কথা বলবেন কিনা? যে অবশ্যই বসবো। আমি তো তাদেরকে জিজ্ঞেস করবো, ভাই পালায় গেলা কেন? ঠিক আছে না? আর যদি দেশের কাউকে জিজ্ঞেস আনেন, তাকে জিজ্ঞেস করবো তুমি পালাইলা না কেন? তোমার নেত্রী পালাই গেছে, নেতারা পালাই গেছে, তুমি পালাইলা না কেন? তুমি তো তোমার নেতা নেত্রীর আনুগত্যের খেলাপ করছো। আর যে পালাই গেছে তাকে আমার খুব জিজ্ঞেস করার ইচ্ছা যে ভাই, এই যে বিএনপি সহ আমরা সকল বিরোধী দলের নেতারা এত জ্বালা পোড়া সহ্য করেছি, এত নিপীড়ন সহ্য করেছি, জেল জুলুম করেছি, আমরা তো দেশ থেকে পালাই যাই নাই। তোমরা বলছো খেলা হবে, তোমরা বলছো পালাই না, তোমরা অনেক কথা বলছো, তো এত তাড়াতাড়ি পালাই গেলা কেন? তো আমিও আপনাকে বলবো ভাই, 2-4টা এরকম লোক যারা এই যে এই অবস্থায় আছে এদেরকে টকশোতে আইনেন, তাইলে আমরা একটু বিষয়গুলো জানতে পারতাম যে আসলে ঘটনাটা কি। আমি আপনাকে বলি যে ভারত শেখ হাসিনাকে নিয়ে যে গভীর সমস্যার মধ্যে পড়েছে, এই সমস্যা থেকে সে যদি নিজে থেকে মানে তওবা করে যদি সে উঠে না আসে, এই শেখ হাসিনাই ভারতকে ডুবাবে। এবং এই এতদঞ্চলে ভারতের কূটনীতির যে ফেলিওর, এই বাংলাদেশকে দিয়ে তার কূটনীতির একটা চির সমাপ্তি ঘটবে। তার কোনো বন্ধু এই অঞ্চলে সে আর পাবে না। এটা যেমন বিষয়, একটু অন্য একটা দিকে অধ্যাপক নুরুল আমিন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন ওখানে গেলেন, তারপর থেকে যে বিষয়গুলো, তাদের কথাবার্তা, আমি একটু অন্য দিকে দৃষ্টি দিতে চাই। রাজনাথ সিং বললেন যে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ, এটাকে তার সেনাবাহিনীর জন্য মাথায় রেখে বাংলাদেশকে চিন্তা করে, এরকম একটা বিষয়। এরপরে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী একটা প্রোগ্রামে তারও কিছুদিন পরে বললেন যে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো করতে হবে, কেননা রাশিয়া আমাদেরকে ওই যে যুদ্ধের পরে অনেক ধরনের সহযোগিতা করে, বিশেষ করে জানেন যে জ্বালানি তেল একটা একচেটিয়াভাবে তারা করেছিল। আমি একটু অন্যভাবে দেখতে চাই, সেটা হচ্ছে এই যে রাশিয়ার সঙ্গে ভারতের মাখামাখি, এবং রাশিয়া সর্বশেষ যেটা করেছিল, একটা স্বাধীন দেশে তারা কিন্তু আগ্রাসন চালালো, কি বলে যে ওখানে তাদের রুশভাষী জনগোষ্ঠী থাকে, তাদেরকে রক্ষা করার জন্য তারা করতে হবে। এবং এখন আপনি দেখেন ভারতবর্ষ এখানে বারবার বলার চেষ্টা করতেছে
তারা যে বাদের উপরে আছে হিন্দুত্ববাদ, বিশেষ করে বিজেপি সরকার, এখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। তার মানে কি এটা কি ওই রকম একটা ইঙ্গিত দেয় কিনা যে তারা একটা আগ্রাসনের দিকে যেতে পারে? আপনি যে প্রশ্নটা করেছেন এটা অবশ্য অত্যন্ত উত্তর দিতে হলে খুব ব্যাপকভাবে বলতে হয়। মানে প্রশ্নটা গভীরতা অনেক বড়। ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বটা দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ, এবং সেই ফ্রেন্ডশিপটা আমরা দেখব পণ্ডিত জওহরলাল নেহরু থেকে, এবং বিভিন্ন আঙ্গিক এটা হয়েছে। তারও আগে আমরা দেখব যে হ্যাঁ, ঐতিহাসিকভাবে একটা সম্পর্ক আছে এর সাথে। তো আমি আবার সেটাকে, আপনি যেটা বলছেন ওটাকে আমি ভিন্নভাবে সংক্ষেপে নিয়ে আসছি। বাংলাদেশে ইউক্রেনের মতো অবস্থা ভারত কখনো করতে পারবে না। তার কারণ কেন, বাংলাদেশের বন্ধু অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে, সেই বন্ধুকে ইচ্ছে করে আসবে। যদি ইউনূস সাহেব না আনতে চান, তারপরে বলবে ভারত যদি আক্রমণ করে আমি তোমার পাশে আছি। সেই বন্ধুটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। কারণ চায়না হচ্ছে ভারতের এত শত্রু হয়ে গেছে, যে কোনো অনেক বক্তব্য দেয়, যে কোনোভাবে হোক এই অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপটা ভারতের সাথে তাড়াতাড়ি যাবে না। ফলশ্রুতি তো হবে কি, চায়না পাশে দাঁড়িয়ে যাবে, আর চায়না এই বাজারটা চাবে। আমাদের বাংলাদেশের 22-21 কোটি লোকাই এখানে আছে, 16-18 যত কোটি বলুক না কেন, মঞ্জু সাহেব ভালো আর বলতে পারবেন যোগ বিয়োগ কিছু থাকলে। তার কারণ হচ্ছে এই বাজারটা চায়নাও ছাড়বে না। আর চায়না এই যেটা আপনি হয়তো পরে নিয়ে আসবেন, এই রিজনাল পলিটিক্স যেটা, এটা ইন্ডো প্যাসিফিক রিজনের যে পলিটিক্সটা, এটা জটিল রূপ ধারণ করবে। কারণ ইউনূস সাহেব কিন্তু দেশীয়ভাবে যতটুকু না নন্দিত, তার চেয়ে বেশি কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ডে, হ্যাঁ, ওই জায়গাটাকে সে সবাই তাকে পছন্দ করে। আর ইউনূস সাহেব হচ্ছে কার সাথে ফ্রেন্ডশিপ, তার হয় ম্যাক্রো মাইক্রো ক্যাপিটালের রিলেশনশিপ, অর্থাৎ তার পুঁজির সাথে আর মার্কিন পুঁজির একটা গভীর সম্পর্ক আছে। এটা তো ট্রাম্প সাহেব আসলে এই সম্পর্ক নষ্ট হবে না, যেই যত লাফালাফি করুক না কেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তগুলি স্টেট ডিপার্টমেন্ট নেয়, আর ওরা যে কোনো সময় তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে না। কারণ ডেমোক্র্যাটদের সিদ্ধান্তটা রিপাবলিকানরা পরিবর্তন করতে চায় না, রিপাবলিকানরা যে সিদ্ধান্ত নেবে ইন্টারন্যাশনাল ফিল্ডে, ওটা সাধারণত ডেমোক্র্যাটরা চেঞ্জ করে না। ক্ষমতা পরিবর্তন হয়, পালা বদল হয়, কিন্তু ফরেন পলিসি কোনো ব্যাপক পরিবর্তন হয় না। সেই ক্ষেত্রে আমার মনে হয় ইউনূস সাহেবের অসুবিধা হবে না। আরেকটা আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ইউনূস সাহেবকে যখন মামলা দিয়েছিল, আদালতে দাঁড় করিয়েছিলেন, তখন কিন্তু তার পক্ষে এই রিপাবলিকানদের যে কংগ্রেসম্যান, সিনেটর্স, তারাও কিন্তু সিগনেচার করেছে। হ্যাঁ, ডেমোক্র্যাটরা তো করেছে, তারাও করেছে, পৃথিবী নোবেল লরিয়েট যারা আছে তারাও স্বাক্ষর করেছে। এবং ওই ক্ষেত্রে আমরা দেখব যে আমেরিকার সাথে তত গভীর রিলেশনশিপ ইউনূস সাহেবের ব্যাপারে করতে পারবে না। কিন্তু আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ইউনূস সাহেবের সবচেয়ে দুর্বলতা যেখানে, সেখানে তার অ্যাসোসিয়েট যারা আছে তারা কিন্তু ইউনূস সাহেব মাইনাস কেউ নেই। আন্ডারস্ট্যান্ড? আমি বলবো তার ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে আজকে খোদা না করুক ইউনূস সাহেব যদি এলোমেলো হয়ে যায়, মনে করেন 84 বছর বয়স, অসুস্থ হয়ে হাসপাতালে থাকে, এরা যারা আছে এরা কী করবে বলেন? ওখানে 3 জন ছাড়া তো আমার মনে হয় আর কেউ তাকে বাংলাদেশের মানুষ চেনেই না। একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, তাকে এডুকেশন দেওয়া উচিত হয় নাই। প্ল্যানিংয়ে সে একদম পারফেক্ট, অর্থমন্ত্রী পারফেক্ট, গভর্নর পারফেক্ট, এরা কিছু জীবন আছে। কিন্তু তার ওইখানে যাদের নিয়েছে এনজিও এবং গ্রামীণ ব্যাংকের, যেটাকে আমি বলি এনজিও প্লাস গ্রামীণ ব্যাংক, এনজিও গ্রাম। তো এই যে এনজিও গ্রামের সরকারটা নিয়ে উনি একটু বোকামি করেছে। আমি এই জন্য বারবার বলি যে এই ইন্ডিয়াকে ফেস করতে হলে, আপনি যে প্রশ্ন করলেন, সেখানে ঝানু পলিটিশিয়ানদের নিতে হবে, যারা বোঝে ব্যাপারটা কি আছে, কোনটা কি, যারা ফরেন রিলেশনশিপটা ভালো করতে পারবে। এই ক্ষেত্রে তাদের উচিত হবে যে ওই ইন্ডিয়ার এনিমি কে আছে, অর্থাৎ শত্রু আমার বন্ধু, ওই বন্ধুদের নিকট যেতে হবে, ওই সমস্ত পলিটিশিয়ানদের ই করতে হবে। আনেন বৃদ্ধ যাদের, তার মধ্যে আমাদের এবি পার্টি সেক্রেটারি জেনারেল সাহেবদের মতো তরুণরা মিশান, কিন্তু আপনি যেই তরুণ ওখানে নিয়েছেন, এনজিও তরুণ, ওরা তো ইন্টারেস্ট সার্ভ করে
ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্ট সার্ভ করে, তাই ইন্টারেস্ট সার্ভ করে ওই যে ক্যাপিটালের কথা বললাম ওই পুঁজির ইন্টারেস্ট সার্ভ করে, দেশের ইন্টারেস্ট তারা কখনো সার্ভ করে না। এই জন্য আমি বলবো এই সময় দেশপ্রেমিকদের প্রয়োজন। আপনি ভারতকে যদি আপনার সম্মুখীন করতে হয় তাহলে দেশপ্রেমিকদের প্রয়োজন, এবং তারা বুঝবে কোন পলিসিগুলি নিতে হবে। কারণ অভিজ্ঞতা যদি না থাকে রাজনৈতিক, তাহলে ইন্ডিয়ার মতো একটা শক্তিকে এই কচিকাচার আসর দিয়ে মোকাবেলা করা হয়তো সম্ভব না। মুজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত এটা মোকাবেলা করতে? আমি একটু করে বলি, আপনি যে আশঙ্কার কথা বলছেন, 75 সালেও কিন্তু এরকম একটা হুমকি দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান এয়ারপ্লেন চলে আসবে, বোয়িং চলে আসবে, যুদ্ধ বিমান চলে আসবে, সেটা আস নাই। এবং সীমান্তে তখনও কিছু নয়েজ তৈরি করা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। তো কথা হচ্ছে যে ইন্ডিয়া যদি এই ধরনের কোনো কিছু চিন্তা করে আগ্রাসন চালানোর জন্য, তো রাশিয়া ইউক্রেনের অবস্থা কি, রাশিয়ার অবস্থা কি এখন? এবং যেটা উনি সঙ্গত কারণেই বলেছেন যে যখনই আপনার উপরে কোনো বহিঃশক্তি আসবে তখন কিন্তু ওই যে ইন্টারেস্ট গ্রুপ দাঁড়িয়ে যাবে। এবং আপনি দেখেন 71 সালে কিন্তু চায়না আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। কেন নিয়েছিল? একই কারণ, তার এই ধরনের একটা হিসাব নিকাশের কারণে। তো সেজন্য আমাদের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের আগ্রাসনের ব্যাপারে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের, দেখেন ভারত মানে এত বড় একটা রাষ্ট্র, এত থিঙ্ক ট্যাঙ্ক তাদের আছে, আমরা শুনি তাদের এত মিডিয়া পাওয়ারফুল, তাদের এত গণতান্ত্রিক ভিত এত শক্তিশালী, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তারা উপর্যুপরি ভুলের পর ভুল, শেখ হাসিনা যেরকম ভুলের পর ভুল করেছে, আমার কাছে অদ্ভুত লাগছে যে ভারতও একের পর এক ভুল করেছে। কি ভুলগুলো করেছে দেখেন, আপনি যদি 2018 সালের নির্বাচনের অবস্থা দেখেন, একই তো ইন্ডিয়া আওয়ামী লীগ তার হাতে আছে, একই সাথে বিএনপিকেও তখন সে নেগোশিয়েট করেছে, এবং যেটা বিএনপি 2018 সালের নির্বাচনে যাওয়ার ব্যাপারে আউট অফ দি ট্র্যাক আমরা শুনি যে ভারতের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে। তারপরে ভারতের এই আপনার রাষ্ট্রদূত বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে এরশাদকে কিভাবে ইলেকশনে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, এই জাতীয় ঘটনাগুলো 2014 সালের ঘটনাগুলো আমরা জানি। তার মানে কি, ভারত এখানকার নিয়ন্ত্রক শক্তি হয়ে গেছে, এবং আওয়ামী লীগও ভারতের তোষণে আছে, বিএনপিও ভারতের তোষণে আছে, অনেকে এই ধরনের অভিযোগ করেছিলেন। সেই জায়গা থেকে ভারত এখন কোন জায়গায় আছে? বাংলাদেশের তো আমার মনে হয় গত কয়েকদিনের ঘটনায় যেটা ভারত একেবারে উলঙ্গভাবে যেটা করেছে, এই যে দেখেন আমাদের এখানে যেই ওই যে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাকে নিয়ে ভারতের স্টেটমেন্ট দিয়েছে, বিশ্বাস করা যায়? আপনি বাংলাদেশের ভেতরে একজন ব্যক্তি, তাকে কিন্তু ক্রিমিনাল অফেন্সের কারণে গ্রেফতার করা হয়েছে, এটা সত্যকে মিথ্যা এটা বিচার আমরা বের করব, তদন্ত করব, আমরা সেটা দাবি করব। এখন দেখেন আজকে যখন ইসকন নিজেই বলছে চিন্ময়ের চারিত্রিক অধপতনের কারণে তাকে তারা বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলোর কথা ইসকন নিজেই বলছে, এখন তো আমরা একটু বিভ্রান্তিতে পড়ে গেলাম। আমরা যে সরকারকে একটু সমালোচনা করব যে আপনি কেন চিন্ময়ের মতো একটা সেন্সিটিভ ধর্মীয় গুরুকে আপনি অ্যারেস্ট করতে গেলেন, এখন তো দেখা যাচ্ছে ইসকন নিজেই বলছে যে হি ওয়াজ গিলটি। এখন সেই রকম একটা লোকের ব্যাপারে ভারত বিবৃতি দিচ্ছে, ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিচ্ছে, একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নোংরা হস্তক্ষেপের চাইতে কি হতে পারে? এবং দেখেন তার পরের দিন কিন্তু একজন আইনজীবী নৃশংসভাবে খুন হয়েছে, ওই ভারত তো একটা দুঃখ প্রকাশও করে নাই। আমার এখানে আইনজীবী মারা গেলে আপনার দুঃখ প্রকাশ করেন না। আরো মজার ঘটনা আছে, আপনি অন্যান্য হিন্দু মারা গেলেও আপনি কিন্তু কথা বলেন না, হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে, হিন্দুদের আরো মন্দির ভাঙচুর হয়েছে, হিন্দু বিচারপতিকে বাংলাদেশ থেকে অপমানজনকভাবে এখান থেকে বের করা হয়েছে, হিন্দু বিশ্বজিৎকে রাস্তায় নৃশংসভাবে খুন করা হয়েছে, বিএনপির হিন্দু নেতারা গ্রেফতার হলে অ্যারেস্ট হলে তাদেরকে বিএনপি হিসেবে ট্রিট করা হয়, হিন্দু হিসেবে ট্রিট করা হয় না। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা যদি কোনো মতে মানে হিন্দু কমিউনিটির হয় তা করা হয়। এই যে বাংলাদেশের একটা সুন্দর সাম্প্রদায়িক সম্পর্ক আমাদের হিন্দু মুসলিমের যৌথ, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্কুলের টিচাররা, আমরা গ্রামে গঞ্জে একসাথে তো চলাফেরা করি, প্রত্যেকটা অফিসে আমাদের, আপনাদের অফিসে দেখেন আপনাদের কলিগরা আছেন, আমরা কখনো ধর্ম নিয়ে বিতর্ক তুলেছি? আমরা তো দুষ্টামি করে তো এই জিনিসগুলো তুলি না। এখন ভারতের এই নোংরা আচরণের কারণে এবং আওয়ামী লীগ এটাকে সাপোর্ট করার কারণে এবং এই জায়গাটায় এখন দেখেন আমাদের দেশের হিন্দু কমিউনিটির লোকেরা কিন্তু একটা বিভ্রান্তিতে বিপদে পড়ে গেছে, তারা একটা ঝামেলায় পড়ে গেছে, তারা এখন না পারতেছে চিন্ময়ের জন্য তারা কিছু দাবি করতে, চিন্ময়ের কথা দাবি করতে গেলে মনে হচ্ছে যেন তারা ভারতের পক্ষ নিচ্ছে, এই ধরনের একটা হেজিটেশনের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। এই জন্য আমরা বলি যে ভারতের
নিজেদের এই জায়গাটা পর্যালোচনা করা উচিত। আওয়ামী লীগ যেমন গণহত্যার পরেও পালায়ে গেছে, কিন্তু একবারও সরি বলতেছে না, একবারও ভাবতেছে না যে আমরা কি করলাম, আমরা নিজের দেশের মানুষকে এভাবে হত্যা করলাম, এইভাবে লাশ পুড়িয়ে দিলাম, এইভাবে মানুষের ঘরে ঘরে একটা বাচ্চা, ওই যে রিয়াদ দাস, একটা বাচ্চা রিয়া দাস, তার বাচ্চাকে গুলি করা হয়েছে হেলিকপ্টার থেকে। এই ঘটনাগুলোর পরে যদি তাদের মধ্যে কোনো অনুশোচনা না আসে, তো ভারতেরও সেরকম কোনো অনুশোচনা আসছে না, এবং সে নেপাল থেকে আউট হয়ে গেছে, শ্রীলঙ্কা থেকে সে প্রত্যাঘাত হয়েছে, ভুটানের মতো দেশে সে অপমানিত অপদস্থ হয়েছে, মালদ্বীপ থেকে হয়েছে। এখন দেখেন সে বাংলাদেশে যা তার একটু আওয়ামী পোষ্যরা ছিল, এখন সেই আওয়ামী পোষ্যরাও তাদের কাছে গিয়ে হাজির হয়েছে, এখন তাদেরকে তারা স্থান দিচ্ছে। সে আমার দেশের ক্রিমিনালের জন্য সে বিবৃতি দেয়, আর আমার দেশের শত শত ক্রিমিনাল এখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের ব্যাপারে সে কোনো কিছু কথা বলছে না। এবং আমাদের আজকে পররাষ্ট্র দপ্তর থেকে বলছে যে ভারতের আচরণ তো আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা বারবার কনসার্ন শো করতেছি, আমরা বারবার বলতেছি শেখ হাসিনাকে ভাই ওই টেলিফোনে এই সমস্ত আলাপ করা বন্ধ করতে বলেন, তারা তো করছে না। এই জন্য আমি মনে করি ইতিহাসের সর্বনিকৃষ্ট জায়গায় ভারতের পররাষ্ট্রনীতি রিগার্ডিং বাংলাদেশ ইস্যু তারা করছে, এবং এটা যদি তারা রিভিউ না করে, বাংলাদেশের মানুষের মনে যে আজকে যে ভারতের প্রতি ঘৃণা তৈরি হয়েছে, এটার জন্য ভারত দায়ী, এটার জন্য বিএনপি, জামাত বা অন্যান্য রাজনীতিবিদেরা দায়ী না ভাই। কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের ভাষার সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের ধর্মের সম্পর্ক আছে, ভারতে 20 কোটি মুসলমান আছে, আমাদের দেশ থেকে তো বেশি মুসলমান ভারতে। ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, এই যে আমরা রাজা রাজরাদের কাহিনী, সম্রাটদের কাহিনী পড়ি ছোটবেলা থেকে, আমরা তো সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা এদেরকে তো ওন করি, আমরা তো এদের গল্প পড়ে করে বড় হয়েছে। এই জায়গায় আমি মনে করি ভারতের বুদ্ধিজীবী, শিক্ষক, চিন্তাবিদেরা ভাবেন আপনারা নরেন্দ্র মোদী, এবার দেখার বিষয় যে ওখানকার সিভিল সোসাইটি ওই বিষয়ে কিছু বলছে না। মানে আগে কিন্তু আমরা এরকমটা দেখতাম না। যাই আবার আপনার কাছে ফিরব, অধ্যাপক ডক্টর নুরুল আমিনের কাছে আসতে চাই। এইটা তো একটা প্রেক্ষাপট আমরা আলোচনা করছি, ভারত বা আন্তর্জাতিকভাবে বা ভূ রাজনৈতিকভাবে কি হচ্ছে, কিন্তু ওটার সঙ্গে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, শেখ হাসিনা সহ বুঝলাম, কিন্তু এটার সঙ্গে এখানকার কিছু লোকজন জড়িয়ে পড়ছে বা তারা অ্যাক্ট করছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা কিছু রাজনৈতিক দল থেকেও বলা হচ্ছে। এবার এদের বিষয়ে তাহলে ভূমিকাটা কি হতে পারে সরকারের? আপনি কাদের বিষয়ে বলতেছেন? বৈষম্য বিরোধী ছাত্র না, যারা হচ্ছে বাংলাদেশে থেকে ভারতের যেটা আমরা আলোচনা করলাম যে চক্রান্ত, বাংলাদেশের সঙ্গে কিছু লোক তো অ্যাক্ট করছে তার সঙ্গে, মানে এখান থেকে ভারতের স্বার্থ হচ্ছে। আপনার প্রশ্নটা উত্তর সহজভাবে বলি, কারা করতেছে? এই 15 বছরে যারা সুবিধাভোগী ছিল তারা করতেছে। বিশেষ করে তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিছু করতেছে, আওয়ামী লীগের বুদ্ধিজীবী। এবং আপনি কি খুব সুন্দরভাবে দেখেন, পৃথিবীর কোনো ইতিহাসে পতিত কোনো সরকার পতন হলে বুদ্ধিজীবীদের কি এত খারাপ অবস্থা থাকে? বুদ্ধিজীবীরা কি দেশ থেকে পালায়? আমার দেশের সিভিল সোসাইটি দেখেন, আওয়ামীপন্থী যারা পালিয়েছে, সাংবাদিক পালিয়েছে। সাংবাদিকদের পৃথিবীর ইতিহাসে কখনো এমন পালায় না। তারপর দেখবেন পলিটিশিয়ান এমনভাবে পালিয়েছে। আমার এক বন্ধু বলতেছিলেন যে 75 সালে তো কিছু মান সম্মান ছিল, অর্থাৎ মারা যাওয়ার পরও, শেখ সাহেব মারা যাওয়ার পরও দেশেই ছিল, লুকিয়েছিল। কিন্তু এবার তো দেশেও থাকতে পারে নাই, এবার তারা চলে গেছে, একদম ভারতে চলে গেছে, পালিয়ে চলে গেছে। যেটা এবি পার্টির সেক্রেটারি সাহেব যেটা বললেন, সুন্দরভাবে বলছেন। প্রফেসর 71 সালে তো এই যে ডিসিএসপিরা যারা পাকিস্তান সরকারের পক্ষে অ্যাক্ট করেছে, তারাও তো পালায় নাই, ওই সমস্ত থানাও তো আক্রমণ হয় নাই। ইভেন মুসলিম লীগ, জামাতের এই সমস্ত যে যাদেরকে রাজাকার বদর বলা হয়েছে, তারাও তো ভেবে পালায় নাই, তারাও তো কোনো না কোনোভাবে দেশে ছিল। এখন প্রশ্ন হচ্ছে এটা কি জন্য? এটা হলে গিয়ে আপনার ওই যে নৈতিকভাবে যেটা পরাজিত, যেটা এটাও হয়েছে তারা, অর্থাৎ এই যে মনোবলটা কিন্তু তাদের ভেঙে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এদের ব্যাপারে কি করা উচিত? আমার মনে হয় এদের যদি আপনি সহজভাবে ছেড়ে দেন, তাহলে কিন্তু আমাদের সোসাইটির জন্য খারাপ কেন? আপনি দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে আমরা বলি কেন, এই জন্যই বলি যে একটি সমাজকে যদি বিশ্লেষণ করতে হয়, বিশেষ করে ওই সমাজের বুদ্ধিজীবীদের বিশেষ ভূমিকা থাকে। এবং বুদ্ধিজীবীদের আমরা দেখব প্রতিটি বিপ্লবে, প্রতিটি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। চীন বিপ্লবের একজন দার্শনিক তিনি বলছিলেন যে মাছকে যেমন মাছের পচন ধরে, কিন্তু মাছের মাথা থেকে। বাজারে গিয়ে মাছ কিনে দেখবেন এইভাবে মাথাটা দেখে করে পচন ধরছে কিনা। মাছের যেমন পচন ধরে মাথা থেকে, একটি সমাজের
পছন্দ ধরে বুদ্ধিজীবীদের মধ্যে থেকে। তাহলে দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বলি, যেটাই আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যেই রোলটা প্লে করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি দেখবেন যে সাংবাদিক কি করেছে, তার বিরুদ্ধে তারা নেমেছে। কোনোভাবে কি হয়েছে, একজন হেমলেট পরা ছাত্রলীগের কর্মী তার পক্ষে নেমেছে। এটাকে মানে অদ্ভুত একটা বিষয় তৈরি হয়েছিল যে ওই সরকারের যে কোনো বিষয়ে তার পাশে দাঁড়াতে। হ্যাঁ, এটা কি জন্য হয়েছে? ওই সরকারের সুবিধা নেওয়ার জন্য। অনেকে তো বলে যে উপাচার্যের আপনার যেটা একটা বাহিনী ছিল, সেই বাহিনী হচ্ছে শিক্ষক লীগ। হ্যাঁ, এটা শিক্ষক লীগ তৈরি করেছেন উপাচার্য লীগ। তো এই ধরনের যদি থাকে বুদ্ধিজীবীদের, তারপর বিভিন্ন আপনার গ্রুপের মধ্যে, তাদের তো বিচার না হলে ভবিষ্যতে এই প্রক্রিয়া বেড়ে যাবে। তার এই জন্যে আমার মনে হয় তারা অপরাধের সাথে জড়িত। 5 তারিখে থেকে আমরা দেখব, জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে, এটার সাথে আমরা দেখব ওই বুদ্ধিজীবীরা তো জড়িত। তারা যদি উৎসাহ উদ্দীপনা না দিতেন, তাহলে তো এত হত্যা করতে পুলিশও সাহস পেত না, সরকারও পদক্ষেপ গ্রহণ করতে পারত না। তারপরে আপনার সাংবাদিক যারা জড়িত, উৎসাহ উদ্দীপনা দিয়ে অথবা এগুলিকে এমনভাবে লেখছে, কিছুই হয় নাই তাদের পক্ষে। কিন্তু আমরা অন্য সময় কি দেখেছি, 71 সালে স্বাধীনতা যুদ্ধ, তার আগের পটভূমি সৃষ্টির জন্য সাংবাদিকদের বৈপ্লবিক ভূমিকা ছিল, শিক্ষকদের বৈপ্লবিক ভূমিকা ছিল, অর্থাৎ সিভিল সোসাইটির একটা ভূমিকা ছিল। সেটা এমনভাবে নষ্ট হয়েছে, অর্থাৎ ওই আওয়ামী লীগের দৃষ্টিকোণ ছাড়া এই সমস্ত যাদের কথা তুলছেন, এই লোকগুলো অন্য কোনো চিন্তা ভাবনা করতে পারে নাই। তার সাথে কি জড়িত ছিল বিত্ত বৈভব পাবে। এই যে বিত্ত বৈভবের যে চিন্তা চেতনা, এটাই কিন্তু ক্ষতি করেছে। এটা এমনভাবে ক্ষতি করেছে, আমার দেশে লুটেরা পুঁজিপতির যে সৃষ্টিটা, এটা উৎসাহ দিয়েছে এরা। হ্যাঁ, এখান থেকে আমরা দেখব বিভিন্নভাবে আমার দেশের সম্পদগুলো লুণ্ঠিত করে তারাও দেখবে। কারণ আপনি দেখেন শিখরে বুদ্ধিজীবীদের বিদেশে টাকা আছে, বাড়ি আছে, ওসিরও কিন্তু দেখবেন সাংবাদিকদেরও টাকা আছে সাংবাদিকদের বাইরে। মুজিবুর রহমান মঞ্জু, সরকার মানে এটা তো আমরা যে আলোচনা করছি শুরুতে যেরকম ছিল ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনালি যারা এইসব করছে, এখন যারা সরকার আছে, আমরা প্রায় দেখছি যে অনেক সময় যদি আমি এইভাবে বলি ঠিক হবে কি না, যে শিক্ষার্থীরা যারা অভ্যুত্থান করে অনেক সময় তারা হতাশার সুরে কথা বলে যে ভিতরে যারা আছে তাদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং সরকার ব্যবস্থা সেইভাবে নিচ্ছে না, তারা অনেক দাবি করছে বারবার। আমাদের আলোচনায় কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে ভিতরে বসে অনেকে এইসব করছে। আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো এটা কি সঠিকভাবে তাদেরকে অ্যাড্রেস করতে পারছে না? না, প্রথম কথা হচ্ছে যে আপনার শুরুতেই যে বিপ্লবী পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, সেখানে তো একটা ঘাটতি হয়েছে এবং সেটা স্বীকারও করেছেন তারা, যে শুরুতেই তারা একটা বিপ্লবের চেতনা ধারণ করে যেভাবে সরকার হ্যান্ডেল করা দরকার ছিল, সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল, সেটা তারা নিতে পারেন নাই। তো অসুবিধা নাই, সেটা নিতে পারেন নাই, ভুল স্বীকার করেছেন, তাহলে এখন নিচ্ছেন না কেন? এখন যেটাতে জড়িয়ে গেছে, আমরা দেখছি প্রফেসর ব্যাপারী কিছু বলেছেন যে এখন তারা নিয়োগ বদলি এগুলো নিয়ে খুব ব্যস্ত, এবং প্রতিনিয়ত আমরা দেখছি সচিবালয়ে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, ইভেন কোর্টে পর্যন্ত, কোর্টে যে বিচারপতিদের মানে বিচার থেকে বহির্ভূত রাখা হয়েছে সেখানে নিয়ে বিতর্ক হয়েছে, নিয়োগ বদলি নিয়ে বিতর্ক হচ্ছে। এই জায়গাগুলোতে এখনও সময় আছে। আমরা বলছি যে আপনি একটা স্ট্রেট কাট পজিশন নেন, আপনি একটা বিপ্লবী চেতনা ধারণ করে যাদের ব্যাপারে অভিযোগ আছে বা যাদের ব্যাপারটা নিয়ে কথা আসছে যে তারা কোনো না কোনো ফর্মে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিল, তাদেরকে আপনি স্টপ করেন, তাদেরকে স্থগিত করেন, তাদের ব্যাপারটাকে একটা লিগ্যাল প্রসিডিওর, একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনি তাদের বিষয়টাকে একটা সেটেল করেন। দেখেন, আমি সেদিন একটা অনুষ্ঠানেও বলেছি যে আমরা প্রশাসনিক জায়গা থেকে 3 ধরনের লোক পেয়েছি। এক ধরনের লোক পেয়েছি এত কিছুর মধ্যেও তারা ন্যায়ের পক্ষে কঠোর স্ট্রং ছিলেন। আপনি দেখেন না, বিভিন্ন ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে, বিভিন্ন লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যাংকের অফিসাররা আপনার ওই সমস্ত টাকা লুটের সাথে জড়িত হতে চায় না বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ধরনের লোক, সাহসী লোক তো অবস্থান নিয়েছেন। সাংবাদিকদের মধ্যেও অনেকে ছিল, সাংবাদিকদের মধ্যে অনেকে নিয়েছেন। হ্যাঁ, সাংবাদিকদের মধ্যে অনেকে নিয়েছেন, প্রতিবাদ করেছেন। তাহলে একটা অংশ তো ছিল। 2 নম্বরে একটা অংশ ছিল যে যারা নৈতিকভাবে দুর্বল বা তারা হয়তো সাহস করেন নাই, কোনো না কোনোভাবে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের প্রধানের কারণে নানাভাবে তারা মানে ওগুলোকে সয়ে গেছেন, চোখ বুজে সয়ে গেছেন।
তৃতীয় যারা ভয়ঙ্কর ব্যাপার, যারা নিজে স্বৈরাচারের সুরে কথা বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে নিজেও ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে নিজেও হাসিনার চাইতে বড় ফ্যাসিবাদী হয়ে গেছেন। তাহলে এই তিনটা স্তরের সময় সাথে যদি আপনি একই রকম আচরণ করেন, তাকে হবে না। আপনাকে যারা সরাসরি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, ফ্যাসিবাদের ধারক বাহক ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা মধ্যবর্তী জায়গা আছে তাদেরকে আপাতত স্থগিত রাখেন, তাদেরকে একটা অবজারভেশনে নেন। আর যারা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সাহস করে ভূমিকা রেখেছে, তাদের হাতে আপনি দায়িত্বটা দেন। যারা এই রাষ্ট্রটাকে নিয়ে স্বপ্ন দেখেছে, যারা এই রাষ্ট্রের প্রতিনিয়ত অধপতনে তারা ব্যথা বোধ করেছে এবং সাহস করে তারা দাঁড়িয়েছে, সেরকম তো শত শত হাজার হাজার লোক আছে। আপনি দেখেন এতগুলো কমিশন যে তৈরি করলো, কমিশনে যে লোকগুলো দিয়েছে তাদের কিন্তু কোনো বিতর্ক উঠে নাই। তাহলে আরও লোক তো আছে। আপনি তো এই কমিশনগুলো তো আমি হিসাব করে দেখলাম, তো প্রায় তো এখানে 100-150 লোককে আপনি নানাভাবে দায়িত্ব দিয়েছেন। তাহলে উপদেষ্টাদের জায়গায় কেন বিতর্কটা উঠেছে? তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে কথা উঠেছে, তাদের ডেভোশন নিয়ে কথা উঠেছে। তারপরও ধরেন একজন বিতর্কিত লোককে আপনি দায়িত্ব দিলেন, ধরে নিলাম আমি, সেই লোকটা যদি ভালো পারফর্ম করতো, তাহলে তো আপনি একটা কথা ছিল যে না দেখো ওনার বিরুদ্ধে না, উনি খুব ইফিসিয়েন্ট, এই জন্য আমরা তাকে সেখানে দিয়েছি। এই জায়গাগুলো সরকারের যে দুর্বলতাগুলো, আমরা বারবার এই জিনিসগুলো আলোচনায় আনছি। দেখেন আমাদের অনেক স্বপ্নের জায়গা এটা, আমাদেরকে দুই দিকে লড়াই করতে হচ্ছে। আপনি যেটা বলছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা লড়াই করতে হচ্ছে, আমাদের আভ্যন্তরীণ একটা লড়াই করতে হচ্ছে, চাওয়া পাওয়াটা, এই যে ছাত্ররা এসে কান্নাকাটি করছে, ছাত্রদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলোর মানে আমাদেরকে তো জবাবদিহি করতে হবে তাদের কাছে। তারা তো, আমি কিন্তু বলি কি আরিফুল সাজ্জাদ, আমি আপনাকে বলি, আমি কিন্তু এই ষড়যন্ত্রকে ভয় পাই না। ষড়যন্ত্র করে আবার শেখ হাসিনা টুক করে ঢুকে যাবেন, এটা আপনি লিখিত রাখেন, এটা কখনোই হবে না। আমি ভয় পাই ওই যারা স্বপ্ন দেখেছিল, স্বপ্ন লিখেছিল, ওরা কিন্তু আবার রাজপথে আসবে, ওরা আমাদেরকে আবার ধরবে। এই বিষয়ে আমি একটু বলতে পারি, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করি, যে ছেলে মেয়েদেরকে পড়ান, তারা হচ্ছে 5 তারিখ 6 তারিখে আমাকে বলেছিল, স্যার রেভলিউশন শেষ হয় নাই, রেভলিউশন হ্যাজ বিগান, মানে কেবল শুরু হলো। ফলে সেটা একদম শেষ মিনিটে নুরুল আমিন, আমি আপনাকে জাস্ট 30 সেকেন্ডের একটা কমেন্ট নেব। সাংবাদিকদের মধ্য থেকে আমরা অনেকে একটা এই যে বিষয়টা কি ব্যবস্থা নেওয়া একটা দাবি করেছিলাম 13 দফা, কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে আমি বলবো অন্য কোনো পেশা থেকে ভিতর থেকে যে একটা আমরা এটা দেখি নেই, আমাদের সমাজটা এরকম হলো কেন? ভিতর থেকে শেষ 30 সেকেন্ড ভিতর থেকে হয়েছে কি, ভিতর থেকে বিভিন্নভাবে আসছে, দাবি দেওয়া আসছে, আর নির্ভরশীল হয়ে গিয়েছে যে ছাত্ররাই মনে হয় এই ধরনের দাবি দেওয়াগুলো করে তারাই মনে হয় অগ্রণী ভূমিকা পালন করবে। আর ছাত্রদের দাবি দেওয়া, যেটা প্রথমে যে বৈপ্লবিক দাবি দেওয়াগুলো ছিল, ওইভাবে যদি অগ্রসর হয় তাহলে এখনই কিন্তু আশাবাদী হবে। আর আমি শেষ মুহূর্তে আপনাকে আমি বলতেছি, এই সমস্যার সমাধান করার জন্য এখনো পথ আছে, সেটি হচ্ছে একটি জাতীয় বিপ্লবী সরকার করা উচিত। দেখা যাক। অধ্যাপক ডক্টর নুরুল আমিন, আজকে একদম সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মজিবুর রহমান মঞ্জু, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।